গোরা এবং এলার জীবনে নতুন চমক চলে এসেছে। আজকের আমরা দেখতে পাবো মিলন হবে কতদিনে আজকের পর্বের নতুন চমক। হ্যাঁ বন্ধুরা, গোরা এবং এলা মিলেমিশে একাকার হয়ে গেছে। গোরা এবং এলা দুজন দুজনের ভালোবাসার জগতে হারিয়ে গেছে। তাহলে কেন এমনটা হয়েছে, কিভাবে হয়েছে, সেই শক্ত গোরা সেন কিভাবে এলার প্রেমে হাবুডুবু খাচ্ছে এবং তারই পরবর্তীতে কি কি ঘটনাগুলো ঘটলো, কেন এই অসাধ্য সাধ্য কে করলো, দাদু কি করলো, কি কেরামতি দেখালো, পুরো বিষয়টা আমরা ইন ডিটেলসে আলোচনা করতে চলেছি। তো আজকের পর্বে আমরা দেখতে পাচ্ছি দাদু যখন প্রচন্ড রকমের কাকুতি মিনতি করছে যে আমার এই অবস্থা শেষ, আমার এই জীবনটা শেষ হয়ে যাচ্ছে, আমি এই শেষ জীবনে এসে একটা বারের জন্য আমি চাই এলামা তুমি বিয়েতে রাজি হয়ে যাও, মা তুমি এলামা বিয়েতে রাজি হয়ে যাও। এদিকে তখন এলার মাও বলতে লাগে এলামা তুই বিয়েতে রাজি হয়ে যা, তোর মামা আজকে নতুন জীবন ফিরে পেয়েছে এনাদের জন্যই। তখন এলাও মনের খাতায় মনের পাতায় ভাসাতে শুরু করে দেয়, হ্যাঁ সত্যিই তাই, এই মানুষ দুটো দেবজ্যোতি সেন এবং এই দাদু তারা কি কি মানে কি কি উপকার করেছে তাদের, পুরো বিষয়টা কিন্তু তার মনের খাতায় যখন উদ্ভাসিত হয় তখন সেখানে এলা বলতে লাগে আমি রাজি। তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি দাদু আবার গোড়ার দিকে তাকায় আর বলতে লাগে গোড়া দাদু ভাই আমি তোর কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করছি, আমি তোর কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করছি, আমার এই শেষ জীবনে আমার একটা মাত্র চাওয়া, আমার শেষ চাওয়া তুই আমাকে পূরণ করে দে বাবা। আমি মৃত্যুর পরে গিয়েও সেই মানে কি বলবো ভালো লাগাটা আমার মধ্যে কাজ করবে না, তো মরেও আমি শোক পাবো না, তুই রাজি হয়ে যা বাবা, তুই রাজি হয়ে যা। এই বলে দাদু বিভিন্ন রকমের কথা বলে কিন্তু গোরাকে কনভিন্স করিয়ে নেয় এবং গোরা তখন বলতে লাগে যে গোরা তখন বলতে লাগে যে ঠিক আছে আমি রাজি। আর তখনই আমরা দেখতে পাচ্ছি দাদু চোখ মেরে কিন্তু ক্রিস এবং রেমুকে বিভিন্ন রকমের মন্তব্য করতে শুরু করে দেয়। তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি গোরা বলতে লাগে আমি রাজি, কিন্তু আমার একটা শর্ত রয়েছে, আমি রাজি কিন্তু আমার একটা শর্ত রয়েছে। তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এদিকে ক্রিসও এসে বলতে দাদা ভাই দাদুর এরকম কন্ডিশনের জন্য তুই বল না তোর শর্তটা কি, তুই রাজি হয়ে যা বাবা, তুই একদম খোলা মনে খোলসা মনে রাজি হয়ে যা। এদিকে তখন দেখতে পাচ্ছি দাদু যখন এরকম একটা ভেঙে পড়ার অবস্থায় চলে এসছে তখন গোরা যখন বলে দিয়েছে যে আমি রাজি, তখন সেখানে রেমু বলতে লাগে দাদা ভাই তোর কি শর্ত রয়েছে বল, তোর কি শর্ত রয়েছে। তখন সেখানে গোরা বলতে লাগে আমি বিয়ে করতে রাজি, কিন্তু অনেক বড় করে ধুমধাম করে বিয়ে কিনতে হবে না, আমার বিয়েটা হবে একেবারে ঘরোয়া উপায়ে, একদম ঘরের মতো করে ছোটখাটো করে যেভাবে বিয়ের অনুষ্ঠান করতে হয় সেভাবে। তখন সেখানে দাদু একা চিৎকার করে ওটার বলতে লাগে আমি রাজি, আমি রাজি। এই বলে কিন্তু বিষয়টা কিন্তু সেখান থেকে ম্যানেজ হয়ে যায়। আর এইদিকে দেখতে পাচ্ছি দেবজ্যোতি সেন এবং তার ভাই মানে বাবা এবং কাকা তারা কিন্তু দুজনেই খুব খুশি হয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছি যে মৈনাক কোনো মতেই মানতে চাইছে না যে গোরার আশীর্বাদ কেন হবে এলার সাথে, আর আমার আশীর্বাদ কেন একটা মিডিল ক্লাস গোরার ওই এলার ওই বোন ঐশীর সাথে হবে, আমি এটা মানতে পারবো না, মানতে পারবো না। তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মৈনাকের মা বলতে লাগে না মৈনাক এখন তোকে ভেঙে পড়লে চলবে না, ভালোবাসার জন্য এটুকু স্যাক্রিফাইস করতে হবে। কিন্তু বলতে লাগে না 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 মা আমি পারবো না, আমার প্রিয় মানুষটাকে আমার সামনে দিয়ে গোরা বিয়ে করে নেবে, আমি এটা মানতে পারবো না, আমি যে কোনোভাবে এর একটা অন্যরকম বিহিত করবো। কিন্তু সেখানে মৈনাকের মা বলতে লাগে তোর মাথা ঠান্ডা করে চলতে হবে, তোর ওরা যদি জানতে পারে যে গোরার জীবনে গোরার ওই হবু স্ত্রীর সঙ্গে তোর অ্যাফেয়ার ছিল তাহলে কিন্তু সব সর্বনাশ হয়ে যাবে, তোকে যে কোনো প্রক্রিয়ায় কিন্তু ওই আশীর্বাদে বসতে হবে এবং তারপরের চালটা চালতে হবে, তোকে কিন্তু এক্ষুনি মাথা ঘামালে চলবে না। তখন সেখানে এই বলে কিন্তু মানে এলার মৈনাকের মা তাকে ভালো করে বুঝিয়ে সুঝিয়ে দেয়। তখন সেখানে মৈনাক বিষয়টাতে রাজি হয়ে যায়। আর এদিকে দেখতে পাচ্ছি আমরা যে যখন আশীর্বাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে তখন সেখানে সবাই মিলে বসে রয়েছে, এমন সময় সেখানে দেখতে পাচ্ছি যে কাকিমা সে কিন্তু ওই গোরার মাকে বলছে, সুতপাকে বলছে যে তুমি যাও, তুমি যাও, মায়ের তো অবস্থা খুব খারাপ, সেক্ষেত্রে আশীর্বাদ কে করবে, তুমি কি আশীর্বাদটা করো। তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি এই সবাই মিলে রিকোয়েস্ট করতে লাগে যাও যাও। তখন সেখানে সুতপা যায় আশীর্বাদ করতে, যেই না আশীর্বাদের থালাটা তুলেছে তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে গোরা বলতে লাগে না আশীর্বাদ করা যাবে না, আমি এনার হাত থেকে আপনি আশীর্বাদ করবেন না, আমি এনার হাত থেকে আশীর্বাদ নিতে চাচ্ছি না। তখন সেখানে সবাই মিলে বলা খাওয়া করতে শুরু করে দেয়। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে গোরার বাবা বলতে লাগে কি রে গোরা তুই এরকম করছিস কেন, তোর মাকে তুই অপমান করছিস কেন। এদিকে দেখতে পাচ্ছি যে এলার মামিমা এলার মা তারাও কিন্তু আলোচনা করছে যে মায়ের প্রতি এরকম একটা বিতৃষ্ণা ভাব কেন, ছেলেটার মায়ের প্রতি আপনি আপনি করে কথা বলছে, কি এমন ঘটতে যায় হোক আমাদের বিয়েটা মিটলেই হলো। তো যাই হোক এদিকে আমরা দেখতে পাচ্ছি যে গোরার কাকিমা সে কিন্তু নিজে ইচ্ছা করে কিন্তু একে অপমানে অপদস্থ করেছে। তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি এলা বিষয়টাকে মুখ ধরার বলতে লাগে যে আমার আশীর্বাদ সেক্ষেত্রে ডিসাইড করার অধিকার আমারও রয়েছে, তাই আমি চাই আমার আশীর্বাদ করবেন এই বাড়ির বড় বউ এবং দেবজ্যোতি স্যার। তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে গোরা বলতে লাগে না আপনি এর মধ্যে নাক গলাচ্ছেন কেন, বলেন তা আপনি নাক গলাচ্ছেন কেন, আপনি বেশি ওভার স্মার্ট হচ্ছেন। তখন সেখানে এলা বলতে লাগে না আপনি বেশি মাথামাতি করছেন, আপনি যে আপনার মাকে অপমান করছেন, আমি জানি না আপনার মায়ের সঙ্গে কি বা ওনার সঙ্গে আপনার কি সম্পর্ক রয়েছে বা কোন সমস্যা রয়েছে, কিন্তু আজকে আপনি অস্বীকার করতে পারবেন না যে উনি আপনার মা এই বাড়ির বড় বউ। সেক্ষেত্রে আমি আপনাকে বলছি যে আপনি যদি ওনাকে অসম্মান করেন তাহলে আপনার সম্মানটা বাড়বে না, আপনার সম্মানটা বরং নিচে নেমে যাবে, আপনার সম্মানটা নিচে নেমে যাবে। সেক্ষেত্রে আমি চাই দুজনে মিলে কিন্তু আশীর্বাদটা করুক। তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি কাকিমা একেবারে আকাশ থেকে পড়ায় বলতে লাগে এই মেয়েটা যদি এই বাড়ির বউ হয়ে চলে আসে তাহলে কিন্তু
সুতোপার পাল্লাটা ভারী হয়ে যাবে আর আমাকে সারা জীবন পস্তাতে হবে। তো যাই হোক, এদিকে দেখতে পাচ্ছি যে গুনগুনি সেও কিন্তু বাজে বাজে মন্তব্য করছে এলার সম্পর্কে। একটা মিডল ক্লাস মেয়ে সে কি গোড়ার কোলে ঝুলে পড়েছে, গোড়ার কাঁধে ঝুলে পড়েছে, গোড়াকে আমি সারা জীবন ধরে বিয়ে করবো করছি, কিন্তু আমি মানতেই পারছি না, আমি জাস্ট মানতেই পারছি না। তখন আমরা দেখতে পাচ্ছি এদিকে, তখন দেখতে পাচ্ছি গোড়ার বাবা চলে আসে তার মানে সুতোপার কাছে, এসে বলতে লাগে সুতোপা চলো, আমার আমার বাড়ির ছেলেটা হয়তো আমাদের কদরটা বুঝিনি, কিন্তু এইলামা সে কিন্তু আমাদের কদরটা বুঝেছে, চলো আমরা দুজনে মিলে কিন্তু তাদেরকে আশীর্বাদ করি। এই বলে তারা কিন্তু আশীর্বাদ করতে ব্যস্ত হয়ে পড়ে এবং সবাইকে কিন্তু আশীর্বাদটা করিয়ে দেয়। এদিকে মৈনাকের আশীর্বাদ হয়ে যায় ঐশীর সাথে, এদিকে দেখতে পাচ্ছি গোড়ার আশীর্বাদ হয়ে যায় এলার সাথে। এদিকে তখন দেখতে পাচ্ছি আমরা যে গুনগুনি বাজে বাজে মন্তব্য করছে, না না না, এটা কোনো মতে মেনে নেওয়া যায় না। আমি সে ছোটবেলা থেকে জানি তুই আমার ব্রোকে মানে মেঘনার সাথে বলছে তুই আমার ব্রাদারকে ভালোবাসিস, তাকে বিয়ে করতে চাস, আর আমিও ভালোবেসে এসেছি ঘোড়াকে সারা জীবন ছোট থেকে, কিন্তু আজকে যে এরকম ভাবে ওই একটা মিডিল ক্লাস মেয়ে আমার ঘোড়ার ব্রেনটাকে ওয়াশ করে দেবে, আমি এটা মানতে পারছি না, এই বলে কিন্তু এলার সম্পর্কে বাজে বাজে মন্তব্য করতে শুরু করে দেয়। তখন সেখানে মেঘনা বলতে লাগে, হ্যাঁ আই নো, আমি জানি, কিন্তু আমি কোনো মতেই মৈনাক আমার ছিল, আমার আছে, আমার থাকবে, আমি কোনো মতেই মৈনাককে অন্য কারোর হতে দেব না। এই বলে কিন্তু সেখান থেকে কি করে মেঘনা ঘরের দিকে উপরে চলে যায়। তখনই আমরা দেখতে পাচ্ছি এদিকে ওই গুনগুনি সেও তো মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে, না আমিও দেখে নেব যে গোড়ার সাথে কি করে এলার বিয়েটা হয়, আমিও দেখে নেব, আমি এই বিয়ে কোনো মতে হতে দিতে পারি না। এদিকে তখন দেখতে পাচ্ছি যে মৈনাক মনে মনে ভাবছে, না আমার একটা অন্য পথ অবলম্বন করতে হবে, আমাকে যে কোনোভাবে অন্য পথ অবলম্বন করতে হবে। এই বলে মৈনাক মনে মনে কিন্তু একটা অন্যরকম চাল চালতে শুরু করে দেয়। এদিকে দেখতে পাচ্ছি যে সুতপা এলাকে এত বড় একটা দামি হার দিচ্ছে, তখন সেখানে এলা বলতে লাগে, না আমাকে এই দামি হারটা দেবেন না, আমি তো একটাই হার আমি রক্ষা করতে গিয়ে আমি নাবিশ্বাস হয়ে উঠছি, আমি এত বড় হার আমি নিতে পারবো না। তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি সুতপা বলতে লাগে যে, না মা, তোমার মধ্যে সেই ক্ষমতা রয়েছে, তুমি আমার এই সেন বাড়ির ঐতিহ্যকে রক্ষা করেছো, নিজে কত রিস্ক নিয়ে এই হারটাকে তুমি উদ্ধার করেছো, সেক্ষেত্রে আমার বিশ্বাস আছে যে তুমিও এই হারের অধিকার রাখতে পারবে। এদিকে দেখতে পাচ্ছি যে এলার মাইমা প্রচন্ড খুশিতে হাসিতে ব্যস্ত হয়ে রয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছি আমরা যে এলাকে যখন এত দামি দামি উপহার দেওয়া হচ্ছে, এত দামি দামি মানে হার, ভারী ভারী চুড়ি দেওয়া হচ্ছে, এদিকে দেখতে পাচ্ছি ঐশী সে কিন্তু মনে মনে একদমই খুশি হচ্ছে না। ঐশীর শাশুড়ি সেও কিন্তু মানে মৈনাকের মা, তাকে কিন্তু চুড়ি দিচ্ছে, কিন্তু একটা পাতলা টাইপের চুড়ি দিচ্ছে, সেটা তার মন ভরছে না। তখন সেখানে ওর মা জিজ্ঞেস করতে লাগে, এই চুড়িটা তোমার পছন্দ হয়েছে মা? তখন সেখানে ঐশীর নজর কিন্তু ওই দিকে, যে দিদির বিয়ে হচ্ছে, দিদির কত দামি দামি কত বড় বড় মানে হার দিচ্ছে, কত মানে ভারী ভারী চুড়ি দিচ্ছে, আর আমার বেলায় কিন্তু এরকম। কিন্তু সেও কিন্তু বিষয়টাকে ম্যানেজ করার জন্য মন দিয়ে বলতে লাগে, হ্যাঁ এটা তো খুব ভালো হয়েছে, কিন্তু ঐশী মনে মনে অন্য জগতে হারিয়ে যেতে শুরু করে দেয়, যে তার বেলায় কম হচ্ছে, তার দিদিটা বেশি পেয়ে যাচ্ছে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে এলার মা মামিমা তারা কিন্তু দুজনে আলোচনা করছে। এলার মামিমা বলছে যে আমার মেয়েটার নীরার একটা এরকম একটা বড়লোক বাড়ির জামা মানে বড়লোক বাড়ি বিয়ে হলে আমি বাঁচি। তখন সেখানে হরিমতি বলতে লাগে, হ্যাঁ অবশ্যই পাবি, কোনো সমস্যা হবে না, তোরও কিন্তু জীবনে এরকম একটা বড়লোক জামাই পেয়ে যাবি। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে সবাই মিলে কিন্তু এরকম একটা সিচুয়েশনের মধ্যে রয়েছে। এলার মা তখন মানে এলার মা বলছি মানে সুতপা যখনই গোড়ার গালে মিষ্টি দিতে যাবে, তখনই গোড়া সেখান থেকে সিন ক্রিয়েট করে মাকে অপমান করে ওপরে মানে উঠে যায়। আর এদিকে তখন বিষয়টাকে ম্যানেজ করার জন্য এলা বলতে লাগে, মিষ্টিটা আমার খুব ফেভারিট, এই বলে সে জোর করে কিন্তু সুতপার হাত থেকে মিষ্টিটা খায়, আর সে মুখ নেড়ে গাল নেড়ে খুব আমেজ করে খেতে শুরু করে দেয়। আর এদিকে দেখতে পাচ্ছি মৈনাক মনে মনে ভাবতে লাগে, না না এলা, তুমি এই বাড়ির বউ হতে পারবে না, আমি খুব জোর করে আশীর্বাদে বসেছি, কিন্তু বিয়ে আমি গোড়ার সঙ্গে হতে দেবো না, এর পেছনে আমি অন্য কোনো চাল চালবো। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সে এক অবাক কাণ্ড, দাদু অটোমেটিক মিষ্টি খাচ্ছে, দাদু যে এতটা অসুস্থ, এদিকে তখন ডেমো বারণ করছে, দাদু অতটা মিষ্টি খান না, অতটা মিষ্টি খাবেন না, ডাক্তারের বারণ আছে। কিন্তু দাদু বলতে লাগে, না আমাকে এই আনন্দে মিষ্টিটা খেতে হবে। আর এমনি কি আমার চুলটা পেকেছে, তোরা বুঝতে পারছিস? এমনি আমার চুলটা পাকিনি, আমার চুলটা এমনি পেকেছে। আমি এই যে সেনবাড়ির সব থেকে ইন্টেলিজেন্স ছেলেকে আমি কিন্তু টুপিটা পরিয়ে দিয়েছি, এমন অ্যাক্টিং করলাম, বল কেমন অ্যাক্টিং করলাম। এরকম করে আলোচনা করতে লাগে আর বলতে লাগে, এই খুশিতে আনন্দে আরও একটা কিন্তু আমি মিষ্টি খাবো। এই বলে দাদু আর একটা মিষ্টি যেই না গালে পুড়েছে, হঠাৎ করে পিছন থেকে দেখতে পাচ্ছে অনেক লোকজন এসে। তখন সেখানে রেমু আর ক্রিস ভেবেই পাচ্ছে না যে মিষ্টি প্লেট কোথায় লুকাবে, তাই তারা টেবিলের নিচে মিষ্টি প্লেটটা লুকিয়ে রাখে। তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি সবাই এসে থতমত খেয়ে গেছে। আর এদিকে দাদু মুখটা মানে গালের মধ্যে যে মিষ্টিটা নিয়েছিল সেটা এখনো গিলতে পারেনি, চিবোতে পারেনি। তখন সেখানে গোরা বলতে লাগে, কি ব্যাপার দাদু, তোমার কি শরীর খারাপ লাগছে? এই মৈনাক তুই ফোন কর মৈনাক তুই ফোন কর। কিন্তু দাদু কোনো কিছু কথা বলতে পারছে না। এদিকে দেখতে পাচ্ছি আমরা যে গোরা তখন অবাক হয়ে তাকিয়ে রয়েছে, কেন এমনটা হচ্ছে। তখন সেখানে এলা বলতে লাগে, আসলে দাদুর একটু মানে জলের দরকার আছে, জল দিচ্ছে। এই বলে জল যেই না আনতে গেছে, হঠাৎ করে সে মিষ্টির প্লেটটা টেবিলের তলা থেকে বার করে নেয় আর বলতে লাগে, এখানে মিষ্টির প্লেট কে রেখেছে। তখন সবাই মিলে অবাক হয়ে যাচ্ছে। এদিকে কে রেখেছে মিষ্টির প্লেট কেউ কিন্তু বুঝতে পারছে না। এদিকে গোরাও অবাক হয়ে যাচ্ছে। তখন সেখানে রেমু এবং ক্রিস একেবারে হাত তুলে বলতে লাগে, একসঙ্গে হাত তুলে বলতে লাগে, আমরা খেয়েছি মিষ্টি প্লেট, আসলে ওটা ওপেন না রেখে আমরা নিচে রেখে ফেলেছি। তো যাই হোক, এরকম একটা সিচুয়েশনে এদিকে তখন দাদু বলতে লাগে, মানে এদের এই কথোপকথনের মধ্যে দাদু কিন্তু সেই মিষ্টিটা চিবিয়ে খেয়ে একেবারে গিলে ফেলেছে। তখন সেই দাদু বলতে লাগে, আমি না গিলে মানে বিষয়টা এবার নামলো। তখন সেখানে সবাই মিলে হতবাক হয়ে তাকিয়ে রয়েছে, কি নামলো? দাদু তখন বোঝানোর জন্য বলতে লাগে, আসলে একটা দম লেগে আটকে যাচ্ছিল, তো সেই দম লাগাটা মানে এই যে গলাটা আটকে গিয়েছিল সেটা এবার নামলো। তো যাই হোক,
এদিকে রেমু বলতে লাগে আশীর্বাদের অনুষ্ঠানে কিন্তু আমরা খুব মজা করব, খুব আনন্দ করব, খুব হই হুল্লোড় করব। তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি এদিকে তখন দাদু বলতে লাগে হ্যাঁ অবশ্যই অবশ্যই সব অনুষ্ঠান খুব সুন্দর করে হবে। এদিকে তখন মৈনাক তো বিষয়টা ধরে ফেলেছে যে দাদু অ্যাক্টিং করছে। তখন সেখানে মৈনাক মনে মনে ভাবতে লাগে দাদু তুমি যত খুশি অ্যাক্টিং করছো করো, কিন্তু আমি কখনোই গোরার সঙ্গে এলার বিয়ে দিতে দেবো না, কখনো আমি হতে দেবো না। তোমার অ্যাক্টিং তুমি যতই চাও, তোমার এই কিন্তু এই যে আশা, এই যে প্রত্যাশা, সেটা কিন্তু কখনো পূরণ হবে না। এই বলে মৈনাক বলতে লাগে আমি একটু বাইরে যাচ্ছি। বাইরে এসে কিন্তু মৈনাক ফোন করে সে একটা ছেলেকে, একটা ওয়েটারকে, আর বলতে লাগে তুমি এমন একটা জিনিস নিয়ে আসবে যেটা কিন্তু একদম খাঁটি অরিজিনাল লাগবে, কোনো কিন্তু ভেজাল হাতে চলবে না। তখন সেই ছেলেটা বলতে লাগে স্যার এটা তো অন্যায়, এটা তো বেআইনি। কিন্তু মৈনাক বলতে লাগে হ্যাঁ সেটাই আমার আনতে হবে। এই বলে মৈনাক কেটে দেয় ফোনটার, বলতে লাগে যা অনেক করেছো, অনেক করেছো দাদু, তুমি অনেক অ্যাক্টিং করেছো, গোরা তুমি আমাকে অনেক করেছো, কিন্তু আমি আর সহ্য করতে পাবো না, আমি কোনোদিন আর সহ্য করতে পাবো না, অনেক হয়েছে। এবার আমাকে তোমার পিঠে ছুরিটা মারতে হবে, গোরা তোমার পিঠে আমার ছুরিটা মারতে হবে। তোমাকে আমি এমন অবস্থা করবো যাতে তোমার এই পরিবারের লোক তোমাকে তেজ্যপুত্র দিতে বাধ্য হয়, তোমাকে তেজ্যপুত্র দিতে বাধ্য হয়, আমি এমন অবস্থা করবো। এই বলে কিন্তু মৈনাক প্রচন্ড রকমের একটা বিপদ বা ক্ষতি করতে চাইছে গোরাকে, সেই বলে কিন্তু মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে তার পরের দিন মানে আশীর্বাদের হওয়ার পরের দিন আমরা দেখতে পাচ্ছি যে যখন বিয়ের অনুষ্ঠান শুরু হবে তখন সেখানে একটা অনুষ্ঠান থাকে আর কি, সঙ্গীত হবে, সেখানে হাতে মেহেন্দি হবে। তো সেই অনুষ্ঠানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রেমু বলতে লাগে যে ওই মীরাকে বলতে লাগে যে তুমি এখনো কোথায় ছিলে, আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি। তখন সেখানে মীরা বলতে লাগে কেন আমাকে খুঁজছেন কেন, এখানে তো বাড়ির বউ দুটো রয়েছে। তখন সেখানে ক্রিস বিষয়টাকে ম্যানেজ করে বলতে লাগে হ্যাঁ সবার জন্য আমরা অ্যাকচুয়ালি ওয়েট করছিলাম, মেহেন্দি টেহেন্দি হবে তো। এদিকে তখন পিসিমণি চলে আসে, পিসিমণি এসে সবাইকে খুব বাহবা দিতে শুরু করে দেয় যে না খুব সুন্দর হয়েছে, আমাদের পরিবারের দুটো বউ হয়েছে, একদম হীরের টুকরো বউ হয়েছে, তোমরা এখানে বসো, কোনো সমস্যা নেই। এদিকে তখন দেখতে পাচ্ছি নীরা বলতে লাগে যে আমাদের বাড়ির জামাইবাবু দুটো কোথায় গেল। তখন বলতে লাগে গোরা তো বাড়ি থেকে কাল বেরিয়েছিল, এখনো পর্যন্ত ফিরিনি, আর মৈনাক এদিকে কোথাও আছে অবশ্য হয়তো। তখন সেখানে এলা জিজ্ঞেস করতে লাগে তাহলে গোরা টেরাসেন বলতে গিয়ে আবার বলতে লাগে হ্যাঁ উনি মানে মিস্টার সেন কোথায় গেছে। তখন সেখানে পিসিমণি বলতে লাগে আসলে ও আশেপাশে কোথাও রয়েছে, হয়তো ও চলে আসবে, ঠিক খুব শীঘ্রই চলে আসবে, তোমরা এখানে বসো কেমন, আমরা কিন্তু এখান থেকে আসছি। এই বলে কিন্তু পিসিমণি সেখান থেকে চলে যায়। আর আমরা দেখতে পাচ্ছি এদিকে যে ঐশী জিজ্ঞেস করতে লাগে তাহলে আমার মৈনাক কোথায়, আমার মৈনাক কোথায়, এই বলে কিন্তু সে ডাকতে শুরু করে দেয়। আর আমরা দেখতে পাচ্ছি মৈনাক তখন সিঁড়ি থেকে নামছে আর বলতে লাগে কাজটা হয়ে গেছে, তুমি কোথায় আছো, এত দেরি করছো কেন, তাড়াতাড়ি চলে এসো। তখন সেই ছেলেটি বলতে লাগে স্যার একটু দেরি হয়ে গেছে, আমি চলে এসেছি। তখন সেখানে মৈনাক বলতে লাগে ঠিক আছে তুমি ওখানে দাঁড়াও, আমি আসছি। এই বলে কিন্তু মৈনাক পিছন দিয়ে মানে নিচে দিয়ে সামনে থেকে সামনে চলে আসে, মানে সিঁড়ি দিয়ে নিচে নেমে সামনে চলে আসে। আর আমরা দেখতে পাচ্ছি তখন এলাকে দেখে কিন্তু সে একেবারে তার মনের মধ্যে একটা ধরাস করে ওঠে। তখন সেখানে ঐশী জিজ্ঞেস করতে লাগে আমাকে কেমন লাগছে মৈনাক, তুমি একটু বলো আমাকে। তখন মৈনাক এলার দিকে তাকিয়ে বলতে লাগে খুব সুন্দর লাগছে, খুব স্নিগ্ধ লাগছে। এই বলে কি তখন ঐশী কিন্তু বুঝতে পেরে যায়, কিন্তু সে মানে তার দিকে ফিরে কিন্তু মৈনাক এই কথাটা বলেনি, মৈনাক কিন্তু বলেছে এলার দিকে ফিরে। আর এদিকে দেখতে পাচ্ছি যে গোরা যখনই বাড়ি এসেছে তখনই কিন্তু সেখান থেকে মেঘনা তাকে ধরে নিয়ে চলে যায় আর বলতে লাগে না না তোকে আজকে কিন্তু আমাদের পার্টিতে থাকতে হবে। কিন্তু গোরা বলতে লাগে না আমি পার্টিতে থাকতে পাবো না। কিন্তু মেঘনা বলতে লাগে না আজকের দিনের ক্ষেত্রে কিন্তু তোমাকে আমাদের সঙ্গে পার্টিতে থাকতে হবে। এবারে তারা কিন্তু সেখান থেকে টেনে নিয়ে চলে যায়। আর আমরা দেখতে পাচ্ছি এদিকে যে ঐশী বলতে লাগে যে মৈনাক স্যার আপনি কি করে বুঝলেন, মৈনাক আপনি কি করে মানে তুমি কি করে বুঝলে যে আমাকে স্নিগ্ধ লাগছে। তখন মৈনাক বলতে লাগে আসলে আমি আজকে 17 বছর ধরে সোনার কাজ করছি, তো সেক্ষেত্রে কোনটা খাঁটি সোনা আমি সেটা বুঝতে পারি। কিন্তু ঐশী বলতে লাগে আমি তো সোনা নয়, আমি তো হিরে। এমন সময় সেখানে হটপট করতে করতে আমরা দেখতে পাচ্ছি মেঘনা চলে এসেছে এবং তার সঙ্গে সঙ্গে গোরাও চলে এসেছে। আর এরা আসার পরবর্তী মুহূর্তেই আমরা দেখতে পাচ্ছি যে মেঘনা বিভিন্ন রকমের বাজে বাজে মন্তব্য করতে শুরু করে দেয় এবং এদিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে এরা সবাই মিলে মানে মেঘনার যে বন্ধু বান্ধবীরা এসে তারা বলতে লাগে এসব কারা কারা। তখন মেঘনা বলতে লাগে আরে এরা কিছু নয়, তেমন কোনো মানে গুরুত্ব দেওয়ার মতো কোনো মানুষ নয়, জাস্ট এরা একটা মিডিল ক্লাস ফ্যামিলির মিডিল ক্লাস মেয়ে। তখন সেখানে এরা মুখটা ধরায় বলতে লাগে হ্যাঁ আমরা মিডিল ক্লাস ফ্যামিলির মিডিল ক্লাস মেয়ে, কিন্তু তোমাদের একটা বিষয় জানা দরকার, আমি আমি এলা বসু, আমি কিন্তু মানে গোরা সেনে তোমরা যার অনুষ্ঠানে এসছো তার কিন্তু হবু স্ত্রী। আর এদিকে আমার বোন রয়েছে, এটা হচ্ছে ঐশী, ও কিন্তু এই মৈনাক স্যারের কিন্তু স্ত্রী। এই বলে কিন্তু পরিচয়টা করিয়ে দেয়। তখন সেখানে ওই লোক যে মেঘনার যে বন্ধু বান্ধবীগুলো তারা কিন্তু হাসিতে খুশিতে ফেটে পড়েছে এবং বিভিন্ন রকমের অপমান করতে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে মেঘনা তখন গোড়ার পাশে চলে যায়, গোড়ার পাশে গিয়ে বলতে লাগে দাদা ভাই তোরা এই অনুষ্ঠানে থাকতে পারে না, তুই এখান থেকে চল এখান থেকে চল। এমন সময় সেখানে দেখতে পাচ্ছি সুতপা চলে এসেছে এবং সুতপা এসে বলতে লাগে বাবা তুই কোথায় গিয়েছিলি, বাবা তুই কোথায় গিয়েছিলি, তোর জন্য আমার খুব টেনশন হচ্ছে। তখন সেখানে গোরা বলতে লাগে কেন তোমার টেনশন হবে কেন, তুমি আমাকে নিয়ে এত টেনশন করবে কেন। এদিকে তখন ওই কি বলবো ঠাকুমা চলে এসে, ঠাকুমা এসে বলতে লাগে তোমরা তো আধিক্যতা দেখাতে হবে না, তোমরা তো আধিক্যতা দেখাতে হবে না, আমরা সবাই বাবা ছেলেটা কি হয়েছে কি হয়েছে বাবা কোথায় পালিয়ে পালিয়ে ঘুরে বেড়াচ্ছিস বলতো। তখন সেখানে কাকিমা চলে আসে আর বলতে লাগে হ্যাঁ ছেলেটার মনে তো একটু শান্তি নেই, তাই কি আর করবে, সে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। এই বলে কিন্তু বাজে বাজে যুক্তি করতে শুরু করে দেয়। আর এদিকে বিষয়টা কিন্তু অন্যরকম একটা লেভেলে চলে যেতে শুরু করে দেয়। আর হঠাৎ করে দেখতে পাচ্ছি দাদু সেখান থেকে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছে।
নিচে নেমে আসে দাদু, আর দাদু নিচে নেমে আসতেই দেখতে পাচ্ছি গোরা একেবারে অবাক হয়ে যাচ্ছে, দাদু তুমি এখানে নিচে নেমে এসে, তোমার তো শরীর খারাপ না, তোমার শরীর খারাপ না, এই বলে কিন্তু মানে কি বলবো, গোরা একেবারে অবাক হয়ে যাচ্ছে যে দাদু শরীর খারাপ তাও নিচে নেমে এসেছে। দাদু তখন অ্যাক্টিং করতে শুরু করে দেয়, মানে এই যে কাকা বলতে লাগে যে বাবা তুমি অ্যাক্টিং করো অ্যাক্টিং করো, তখন সেখানে কাশতে কাশতে বলতে লাগে আসলে এই বিয়েটা হয়তো আমার জীবনের শেষ বিয়ে দেখা, তো তাই আমি কোনো অনুষ্ঠান বাদ দিতে চাই না, আমাকে একটু ধরে বসিয়ে দে, এই বলে কিন্তু দাদুকে ধরে বসিয়ে দেওয়া হয়। তখন সেখানে গোরা গিয়ে বকাবকি করতে শুরু করে, না দাদু তুমি ঘরে চলে যাও, তুমি ঘরে চলে যাও, তোমার শরীরটা খারাপ, তুমি এখানে বসবে না। তখন সেখানে এলা এসে বলতে লাগে, না দাদু তুমি এখানে থাকো, এই লোকজনের ভিড়ের মধ্যে থাকলে তোমার মনটারও ভালো থাকবে, আর মন ভালো থাকলে শরীর তো অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। এমন সময় সেখানে দেখতে পাচ্ছি গোরা বলতে লাগে, না আমি এখানে থাকতে পারবো না, আসলে আমার এসব ভালো লাগছে না, এসব হইহুল্লোড় আমার একদম পছন্দ না, আমি একটু একা থাকতে চাই। এই বলে রেমুকে বলতে লাগে, এই চাবিটা এখানে রাখলাম, চাবিটা নিয়ে তুই গাড়িটা পার্ক করে দিস। এই বলে গোরা কিন্তু ঘরে উঠে যায়। তখন সেখানে মৈনাক চলে যায় রেমুর কাছে, গিয়ে বলতে লাগে চাবিটা আমাকে দে, আমি একটু এক জায়গায় যাওয়ার আছে। এই বলে কিন্তু মৈনাক সেই চাবিটা নিয়ে সামনের দিকে এগিয়ে যায়, বলতে লাগে এইবারই তো পালা, এইবারই তো আমার হাতে এখন সমস্ত কিছুর চাবি চলে এসেছে, সেক্ষেত্রে আমি এবার আমার মতো করে ব্যবস্থা নেব। এদিকে দেখতে পাচ্ছি যে এলার মেহেন্দি হচ্ছে, এদিকে ঐশীর মেহেন্দি হচ্ছে, এবং এলা এবং ঐশী মেহেন্দি মাখতে গিয়ে কিন্তু ঐশী প্রচন্ড রকমের এক্সাইটেড ভাব অনুভব করছে, এবং মানে এলাকে বিভিন্ন রকম ভাবে অপমান অপদস্থ করছে। আরে দিদি তোর তো বদিদা তোকে তো একেবারে ভালোই বাসিনি, তোকে তো মানে ত্যাগই করেছিল, আমি ভেবেছিলাম তোর জীবনে হয়তো বিয়েটি হবে না, কিন্তু তোর জীবনে এত বড় একটা রাজপুত্র আসবে আমি কিন্তু ভেবে পাইনি। কিন্তু তুই যতই বড় বাড়ির বউ হোস না কেন, তুই তো একটা মিডিল ফ্যামিলির বউ হওয়ার যোগ্য, তাই না? তুই বড় বাড়ির বউ হচ্ছিস তাই কি তোর মনে কিন্তু সারা জীবন অশান্তি থাকবে, কষ্ট থাকবে, এই বলে কিন্তু বাজে বাজে মন্তব্য করে। তখন সেখানে মানে এলা আর থাকতে পারে না, তার কষ্ট যন্ত্রণায় ছটফট করতে করতে সে কিন্তু বাইরে বেরিয়ে যায়। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে সেই ছেলেটা চলে এসেছে এবং মৈনাকের কাছে দিচ্ছে ওষুধ, সে ওষুধ টষুধগুলো সবগুলো দিচ্ছে, ড্রাগগুলো দিচ্ছে, আর বলতে লাগে যে স্যার এখানে কিন্তু আছে, এটা কিন্তু পুলিশে ধরতে পারলে কিন্তু 20 বছরের জেল হবে, আর এটা যে আছে এটা যদি খাওয়ানো হয় বা এই ড্রাগটা যদি দেওয়া হয় তাহলে কিন্তু দিনের বেলায় কিন্তু চাঁদ দেখবে, রাতের বেলায় কিন্তু সূর্য দেখবে। তখন মৈনাক বলতে লাগে অত কিছু তোকে বলতে হবে না, তো যে কাজগুলো করতে বলেছি কাজগুলো তুই ঝপঝপ করে ঝটপট করে করতো। এই বলে মৈনাক সামনের দিকে এগিয়ে এসে বলতে লাগে, না 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 আমি কোনো মতে মানতে পারবো না, এবার এই সেন পরিবার এবার এই গোরাকে তেজ্যপুত্র লিখতে ব্যস্ত হয়ে পড়বে। আমি কতবার আটকে রাখার চেষ্টা করেছি, বিদেশে থাকার জন্য চেষ্টা করেছি যে বিদেশে রেখে দেবো তোকে, কত আটকে রেখেছি, কিন্তু ওই দাদুই তোকে এখানে নিয়ে এসছে। আমি অনেক হয়েছে, বন্ধুত্বের নাটক করেছি, কিন্তু আর না, আমি সামনাসামনি তোর কপালে তোর মানে পিঠে ছুরি মারবো, তোর পিঠে আমি ছুরি মারবো, তোকে আমি শেষ করতে তোকে আমি শেষ করে দেবো, আমি এলাকে কখনো তোর হতে দেবো না, আমার প্রিয় মানুষটা, আমার মুখে গ্রাসটা তুই কেড়ে নিতে চাইছিস, আমি কোনো মতে মানতে পারবো না। এই বলে মৈনাক বাজে বাজে মন্তব্য করতে শুরু করে দেয়, এবং মনে মনে কিন্তু একটা কঠোর রকমের ক্ষতির কিন্তু মানে ক্ষতি করছে, তো অলরেডি ক্ষতির চিন্তা ভাবনা করতে শুরু করে দেয়। আর এদিকে দেখতে পাচ্ছি যে ওই মানে এলা চলে এসছে, এলা এসে বলতে লাগে, না যে কোনোভাবে যে কোনো মুহূর্তে আমাকে এই বিয়েটা করতে হবে, এই বিয়েটা আমাকে করতে হবে, আমি তো একটা মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে, আমার জীবনে অনেক স্বপ্ন ছিল, রূপকথার স্বপ্ন ছিল, আমার ভালোবাসার মানুষটা রূপকথার মতো আমার সামনে চলে আসবে, কিন্তু না সেটা হয়তো হবে না, কিন্তু এই পরিবার আমাকে যেভাবে ঋণী করেছে সেই ঋণটা রাখার জন্য, দাদুর কথা রাখার জন্য, দেবজ্যোতি স্যারের কথা রাখার জন্য আমাকে এই বিয়েটা করতেই হবে, আমাকে যে কোনোভাবেই এই বিয়েটা করতে হবে, যারা আমাকে ছোটবেলা থেকে মানুষ করেছে, লালন পালন করেছে, তাদের মুখের দিকে তাকিয়ে, তাদের ভালোর দিকে তাকিয়ে আমাকে এই বিয়েটা করতে, আমার জীবনে নয় সুখ থাকবে না, নয় শান্তি থাকবে না, এই বলে কিন্তু এরা মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে। এমন সময় সে মানে বাইরের দিকে তাকিয়ে দেখে যে গোরাসেনের গাড়িতে কিন্তু একটা ওয়েটার ডিকিটা খুলে কি একটা করছে এবং কার সাথে একটা কথা বলছে। তখন এরা ভাবতে অবাক হয়ে পারে যে গোরাসেনের গাড়িতে একটা ওয়েটার, সে এসে কি করছে ডিকি খুলে, না এটা তো কোনো ভালো বিষয় না। সে কিন্তু সামনের দিকে এগিয়ে এসে দেখতে শুরু করে দেয়। আর এই পরবর্তী মুহূর্তে মানে এর পরবর্তী পর্বে, আগামী পর্বে আমরা দেখতে পাবো যে সেখানে কিন্তু আমরা দেখতে পাবো যে গোরাসেন চলে গেছে এবং গোরাসেন গিয়ে কিন্তু এলার সাথে খুব ভালো ব্যবহার করছে, আর মৈনাকে দিকে মনে মনে ভাবতে লাগে, না আর কোনো মতেই আমি এই বিষয়টা করতে দেবো না। এমন সময় সেখানে পুলিশ অফিসার চলে এসেছে এবং পুলিশ অফিসার এসে বলতে লাগে যে গাড়িতে তো ড্রাগ, এবং সেখানে গিয়ে দেখতে পাচ্ছি যে গোরার যে হাতের ওপরে কিন্তু ড্রাগটা ইনজেকশন করে দেওয়া হয়। এদিকে গোরা এলার সঙ্গে নাচতে ব্যস্ত হয়ে পড়েছিল, এমন সময় গোরার হাতে ড্রাগ ইনজেকশন করে দেওয়াতে সে কিন্তু ঘরের মধ্যে পড়ে যায়, আর পুলিশ অফিসার গোরাকে ধরে নিয়ে চলে যায়। তাহলে এর পরবর্তী মুহূর্তে কি এমন ঘটতে চলেছে, কি এমন ঘটতে পারে বলে তোমাদের মনে হয়, এবং গোরার জীবনটাকে শেষ হয়ে যাবে, গোরাকে কি তেজপুত্র লিখে দেবে সেন পরিবার, নাকি এলা অসাধ্য কেরামতিতে সমস্ত রহস্যের বেড়াজাল মুক্ত করে মানে মৈনাককে একেবারে পুলিশে ধরিয়ে গোরাকে আবার মুক্ত করে তার নিজের আপন করে নিতে পারবে? কি এমন ঘটতে পারে বলে তোমাদের মনে হয় অবশ্যই কমেন্টে জানিও।